আবারও যুক্তরাষ্ট্রকে যে হুমকি দিল রাশিয়া, আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলকে গোপনে অস্ত্র দিচ্ছে ভারত। এবার বাইডেনের গাজা নীতির বিরুদ্ধে মার্কিন সশস্ত্র বাহিনীতে অসন্তোষ অব্যাহত। এদিকে ৮০টিরও বেশি পশ্চিমা গণমাধ্যম নিষিদ্ধ করল রাশিয়া। আরো জানিয়ে দিব, এবার ন্যাটোর নতুন মহাসচিব হলেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে। এদিকে শান্তি প্রস্তাবে আছে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি, বললেন পুতিন। উত্তর কোরিয়ার সম্ভাব্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ, দাবি রিপোর্টে। এবং সর্বশেষ জানিয়ে দিব, এদিকে ইসরায়েলি বাহিনী নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাতে চাইছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবারও যুক্তরাষ্ট্রকে যে হুমকি দিল রাশিয়া। ক্রিমিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। সেই সঙ্গে ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে পুতিনের দেশ। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ার সেভাস্তোপলে ইউক্রেনে চালানো ওই হামলায় ২ জন শিশু সহ ৪ জন নিহত এবং ১৫১ জন আহত হয়। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে। ওয়াশিংটনকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে। কিভাবে এর জবাব দেওয়া হবে সেটা সময় বলে দেবে। তিনি আরো বলেন, আপনারা ইউরোপকে এবং সর্বোপরি ওয়াশিংটনকে একথা জিজ্ঞাসা করতে পারেন যে তারা কেন রুশ শিশুদের হত্যা করছে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে। বিগত ২ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করে আসলেও এতদিন কিয়েভকে শুধু আত্মরক্ষার কাজে এই অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল। রাশিয়ার ভূখণ্ডে পাল্টা হামলা চালানোর কাজে পশ্চিমা অস্ত্র ব্যবহার করার অনুমতি ছিল না। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর রোববার ক্রিমিয়ায় হামলা চালায় ইউক্রেন। সেই সঙ্গে হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির খবর প্রকাশিত হলো। এই হামলার ব্যাপারে ইউক্রেন এখনো কোনো মন্তব্য না করলেও বেসামরিক জনগণকে টার্গেট করার অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রিমিয়ায় প্রাণঘাতী হামলার জেরে সোমবার মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিনেট ট্রেসিকে তলব করে। পরে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে মন্ত্রণালয়টি। বিবৃতিতে বলা হয়েছে, ক্রিমিয়ায় এই হামলার জন্য কিয়েভের পাশাপাশি ওয়াশিংটনও সমানভাবে দায়ী। অবশ্যই এর জবাব দেওয়া হবে। সূত্র তাস নিউজের। এদিকে গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলকে গোপনে অস্ত্র দিচ্ছে ভারত। ৮ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় সামরিক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এই আগ্রাসনে অস্ত্র ও গোলাবারুদ সহ সব ধরনের সহযোগিতা করে আসছে পশ্চিমা দেশগুলো। এবার ইসরায়েলকে গোপনে অস্ত্র সরবরাহ করছে ভারত। আন্তর্জাতিক গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ্যে এসেছে। বলা হয়েছে, গাজায় ভারতের তৈরি বিস্ফোরক ও রকেট ব্যবহার করছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত বছরের ৭ই অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। এরপর গত ৮ মাসেরও বেশি সময় ধরে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার বাহিনী। এখন পর্যন্ত প্রায় ৩৮,০০০ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। গুরুতর আহত হয়েছে ৮০,০০০-এরও বেশি। ইসরায়েলি সহযোগিতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি পশ্চিমা দেশগুলো টনকে টন অস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে। আর সেসব অস্ত্র দিয়ে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতে ভারত নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা বললেও সম্প্রতি দেশটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে, যা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে জোর বিতর্ক তৈরি হয়। গত মাসের মাঝামাঝি স্পেন সরকার জানায়, গাজায় মুহুর্মুহু হামলা চালানো ইসরায়েলকে টন টন অস্ত্র পাঠাচ্ছে ভারত। শুধু তাই নয়, ভারত থেকে অস্ত্র বহনকারী একটি জাহাজও স্পেনের উপকূলে আটকে দেওয়া হয়। এবার বাইডেনের গাজা নীতির বিরুদ্ধে মার্কিন সশস্ত্র বাহিনীতে অসন্তোষ অব্যাহত। একজন বিশিষ্ট মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বাইডেন সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সমর্থনই গাজার যুদ্ধকে এই পর্যায়ে নিয়ে এসেছে। হ্যারিসন ম্যান মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের একজন সাবেক মেজর। তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের সমর্থনের প্রতিবাদ জানিয়ে বলেছেন, তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সমর্থনই গাজার যুদ্ধকে এই পর্যায়ে নিয়ে এসেছে। পার্স টুডে জানিয়েছে, হ্যারিসন গত ১৩ মে ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতি মার্কিন সরকারের সহায়তার প্রতিবাদে পদত্যাগ করেন।
তার এই পদত্যাগের পর গাজার চলমান ইসরায়েলি অপরাধের দিকে মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের অনেকেরই দৃষ্টি আকৃষ্ট হয় বলে তিনি জানিয়েছেন। মার্কিন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা বাহিনীর বহু সদস্যই মার্কিন সরকারের ইসরায়েল নীতির প্রতি অসন্তুষ্ট বলে হ্যারিসন জানান। হ্যারিসন 13 বছর ধরে মার্কিন সশস্ত্র বাহিনীতে কাজ করছেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ইসরায়েলের প্রতি বাইডেন সরকারের অগ্রহণযোগ্য সমর্থনের কারণে গাজার হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি হত্যা ও অনাহারের শিকার। কিছুকাল আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবিভাষী মুখপাত্র হালা গারিদ গাজার ব্যাপারে বাইডেন সরকারের নীতির প্রতিবাদে পদত্যাগ করেছেন। এদিকে ৮০টির বেশি পশ্চিমা গণমাধ্যম নিষিদ্ধ করল রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের ৮১টি গণমাধ্যম নিষিদ্ধ করেছে রাশিয়া। দীর্ঘদিন ধরে রাশিয়া বিরোধী সংবাদ প্রচারের অভিযোগ আনা হয়েছে এই গণমাধ্যমগুলোর বিরুদ্ধে। এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়েও তারা অসত্য তথ্য দিচ্ছে বলে অভিযোগ রাশিয়ার। ফলে রুশ জনগণ এখন আর এসব গণমাধ্যম দেখতে পারবেন না। বস্তুত ইউক্রেনের অভিযানকে যুদ্ধ বলছে না রাশিয়া, এটিকে বিশেষ সেনা অভিযান বলা হচ্ছে। কেউ একে যুদ্ধ বললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু অধিকাংশই গণমাধ্যমই এটিকে যুদ্ধ বলছে। এর আগেও বেশ কিছু স্বাধীন গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মুখ খুলে গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মে মাসের একটি ঘটনা। সেই সময় ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার 4টি গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। অভিযোগ ছিল ক্রেমলিনের হয়ে অপপ্রচার করছে এই গণমাধ্যমগুলো। প্রাগের ভয়েস অফ ইউরোপও সেই তালিকায় ছিল, যারা সরাসরি পশ্চিমা বিশ্বের বিরোধিতা করে। ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপের করা সমালোচনা করেছিল রাশিয়া। এবার ন্যাটোর নতুন মহাসচিব হলেন রাষ্ট্রপ্রধানমন্ত্রী মার্ক রুটে। সামরিক জোট ন্যাটোর নতুন মহাসচিব হলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। বুধবার আনুষ্ঠানিকভাবে তাকে মহাসচিব নির্বাচিত করেন জোটের সদস্যরা। গত সপ্তাহে মার্ক রুটের একমাত্র প্রতিদ্বন্দ্বী রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউডস ইউহানিস নিজের নাম প্রত্যাহার করে নেওয়ায় রুটেই যে মহাসচিব হচ্ছেন সেটি নিশ্চিতই ছিল। বুধবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। এ প্রসঙ্গে ডাচ প্রধানমন্ত্রী বলেন, এটি তার জন্য ভীষণ সম্মানের। এক বিবৃতিতে ন্যাটো জোট জানায়, অক্টোবরের 1 তারিখ থেকে দায়িত্ব নেবেন তিনি। স্থলাভিষিক্ত হবেন জেন্স স্টোলটেনবার্গের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই দায়িত্ব নিচ্ছেন রুটে। বিশ্লেষকরা বলছেন, কিয়েভের অন্যতম অস্ত্র সরবরাহকারী ন্যাটো প্রধানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাশিয়াকে সামলানো। এদিকে শান্তি প্রস্তাবে আছে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি, বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেওয়া শান্তি প্রস্তাবে ইউক্রেনে বছরের পর বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটানোর একমাত্র উপায় বিদ্যমান। পুতিন তার আন্তর্জাতিক বিষয়ক সহযোগী ইউরি উশাকভের মাধ্যমে প্রিমা কপ রিডিং ফোরামে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় একথা বলেন। আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে বিশেষজ্ঞদের অংশগ্রহণে দুদিনব্যাপী 10তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক এবং বিশেষজ্ঞ ফোরামটি মঙ্গলবার মস্কোতে শুরু হয়। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি যে আমাদের প্রস্তাবটি ফোরামের অংশগ্রহণকারীরা চিন্তা ভাবনার মাধ্যমে এবং যুক্তিযুক্তভাবে বিবেচনা করবেন। যদিও পশ্চিমা রাজনীতিবিদরা তাদের বিপরীতে আমরা এটি উপস্থাপন করেছিলাম, তারা এর সার্বমর্মটুকু অনুসন্ধান করতে চাননি। তবে তারা দেখতে সক্ষম হবেন যে দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত বন্ধ করা এবং এটি রাজনৈতিক ও কূটনৈতিক মীমাংসার দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি সত্যিই কতখানি সম্ভাবনাময়। উত্তর কোরিয়ার সম্ভাব্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ, দাবি রিপোর্টে। উত্তর কোরিয়া বুধবার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে উৎক্ষেপণের পর মাঝ আকাশে এই ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয় বলে দাবি দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের এক কর্মকর্তার। ভোরের দিকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। এর কয়েক ঘন্টা আগে দক্ষিণ সীমান্তের দিকে আরো একটি ময়লা আবর্জনার বেলুন পাঠায় উত্তর কোরিয়া। এর জেরে দক্ষিণ কোরিয়ার ইনচেওন বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা 3 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় ভোর 5:30টার দিকে পিয়ংইয়ং এর কাছাকাছি একটি এলাকা থেকে উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি নিয়ে বিস্তারিত বিচার বিশ্লেষণ করছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের কর্মকর্তা বলেন, হাইপারসনিক বলে মনে হওয়া ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা ব্যর্থ হয়েছে। তবে এর আগে এটি প্রায় 250 কিলোমিটার পথ পাড়ি দেয়। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে জাপানও। দেশটির কোস্টগার্ড বলে, জাপান সাগরে ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়ে।
এদিকে ইসরায়েলি বাহিনী নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাতে চাইছে দাবি রিপোর্টে। নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু বলেছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে নেতানিয়াহুকে সরাতে ইসরায়েলের সেনা কর্মকর্তারা অভ্যুত্থানে ষড়যন্ত্র করছেন। শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ করেন তিনি। বুধবার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবারের সঙ্গে বৈঠকের সময় এমন অভিযোগ করেন তিনি। সারা বলেন, ইসরায়েলি বাহিনী আমার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটাতে চাইছে। সেনাবাহিনীর কিছু সিনিয়র সদস্যদের জন্য তার এ বক্তব্য প্রযোজ্য। কেবল নেতানিয়াহুর স্ত্রী নন, তার ছেলেও সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভ্যুত্থানে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।